সাদ্দাম বলছিল, ভাই দেশে অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে কথা বলো, ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বললো না, তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে। শোন, ভারতে এনআরসি এবং সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পরবর্তীতে সিএবি হয়েছে, যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, যেটা বিল আকারে পাশ হয়েছিল, সেই বিলের মাধ্যমে মূলত ভারতে মুসলমানদেরকে নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হবে, তারপর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। এটা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি, তাদের একটা পলিসি ছিল। স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এবং ইতিহাস, আমাদের সংবিধানেও যেটা বলা আছে, বিশ্বের সকল শোষিত নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশের অবস্থান থাকবে সাংবিধানিকভাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যত অন্যায় অবিচার, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটার প্রতিবাদ করেছে। ডাকসু যখন ছিল, ডাকসুর নেতৃবৃন্দ সবসময় দেশ এবং জাতির অধিকারের প্রশ্নে আপোষহীন ছিল। 1971 সালের যে মুক্তিযুদ্ধ, জাতীয় নেতৃবৃন্দের আগে এই ডাকসুর নেতৃবৃন্দই কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা 2রা মার্চ উত্তোলন করেছিলেন। 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। দেখা গেছে যে বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকেই এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্র নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে, এবং বিশেষ করে যখন ডাকসু ছিল, ডাকসু সেটাতে নেতৃত্ব দিয়েছে। আমরা ভারতের সেই এনআরসি এবং সিএবি সেটার প্রতিবাদে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। আকরাম, নাহিদ এবং সে পরে জানতে পারলাম মাহফুজ নোট করেছে, এখন যে আমাদের উপদেষ্টা মাহফুজ বললো, ভাই এটা তো লিখছে কে জানেন? আমি বলছি না, সেটা আমি জানি না, আকরামকে দায়িত্ব দিয়েছিলাম। সেদিন গর্ব ভরে বললো ওটা কিন্তু আমার লেখা ছিল। তো যাই হোক, সেই আমরা একটা বিবৃতি দিয়েছিলাম, সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা। আপনার প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। সাদ্দাম ডাকসুর উপরে, যেহেতু পাশের রুমেই বসতো, আমি তো এই রুমে বসতাম, আমি বলছিল, ভাই দেশে অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে কথা বলো, ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বললো না, তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে। আমি বললাম, আপনি এই দেশের একজন ছাত্র নেতা, আপনি বলেন এইটা কি আপনার বিবেক এটা সমর্থন করে যে ভারতের একটা ইস্যু নিয়ে কথা বললে ছাত্রলীগ হামলা করবে? আমি ডাকসুর ভিপি, আপনি এজিএস, যেহেতু সে একাডেমিক্যালি আমার সিনিয়র ছিল, আপনি বলতাম যে আমি ভিপি, আমি একটা বিবৃতি দেব, সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে, হামলা হইলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে, কিন্তু আমরা বিবৃতি দেব, আমাদের কার্যক্রম আমরা চালাবো। তো আমরা এই 22শে ডিসেম্বরের আগে 19শে ডিসেম্বর প্রথম রাজু ভাস্কর্যের ওখানে আপনার আমাদের আন্দোলন সংগ্রামে বাধা দেয়, হামলা হয়। আমার এই আঙুল এখনো এটা বাঁকা হয়ে আছে, ফ্র্যাকচার হয়েছিল। আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফলো আপ করার কথা ছিল। এপিএম সোহেল সহ ফারাবি সহ কয়েকজন যারা 19 তারিখ আহত হয়েছিল। আমরা ঢাকা মেডিকেল থেকে জাস্ট এখানে আসছি, এখান থেকে ডাকসুর রুমে, আমার রুমে বসছিলাম। কতক্ষণ পরেই ছাত্রলীগের সাদ্দাম এবং সঞ্জিদ আসলো। সাদ্দাম কিছুক্ষণ কথা বললো, সঞ্জিদ এসে হুমকি দামকি শুরু করলো, এবং পরিষ্কারভাবেই সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না। এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবে আমরা 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল। ডাকসুর ভিপি হওয়ার ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি অনেকেই আসে ডাকসুতে, আমি বসি। সেদিন ঢাকা কলেজের এই এখন ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি নাজমুল, কবি নজরুল কলেজের রাজ, আরো অনেকে নাম মনে এই মুহূর্তে সবার নাম হয়তো মনে করতে পারছে না, আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত, ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে? তো আমি ডাকসুর ভিপি, আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে, আমার রুমে কে থাকবে না থাকবে, সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে। সঞ্জিত ডাকসুর কেউ না। এই ঘটনা